ওয়েলকাম সবাইকে। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করি খুব ভালো চলছে। আজকে আমি নিয়ে এসেছি এভারেস্টের ফার্স্ট ক্লাস, গড়ের প্রথম ক্লাস। কেন এই অ্যাভারেজ ক্লাস আমি আজকে করাচ্ছি? কারণ কি, অ্যারিথমেটিকের কিছু বেসিক কনসেপ্টের কতগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে কিন্তু অ্যাভারেজ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই কারণে আমি অ্যাভারেজ নিয়ে এসেছি এবং এই ক্লাসটা করার পরে তোমাদের অ্যাভারেজের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, এটা আমার গ্যারান্টি। সেই জন্য ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো, দেখো এই চ্যাপ্টারটাকে কিভাবে অন্যরকমভাবে শেখা যায়। ওকে, চলো আজকে আমি যেটা আলোচনা করছি, আমার অ্যাভারেজের সিরিজ আছে, এই অ্যাভারেজটাকে আমি 1 2 3 4 5 6 ছয়টা ভিডিওতে কমপ্লিট করব। প্রতিটাতে আমি একটা করে পার্ট আলোচনা করব। আজকে যে পার্টটা আলোচনা করছি সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড বেসিক কনসেপ্ট অ্যান্ড মেথডস। ঠিক আছে, তো চলো, ডেফিনেশন কি, এর প্রাথমিক ধারণাটা কি এবং কি কিভাবে আমি অ্যাভারেজের অঙ্কগুলোকে করতে পারবো সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে বলি ডেফিনেশন মানে সংজ্ঞাটা কি, অ্যাভারেজ মানেটা কি। ঠিক আছে, আমি যদি সিম্পল যদি বলি যে অ্যাভারেজ হচ্ছে, এটা হচ্ছে বইয়ের ভাষা, সাম ডিভাইডেড বাই এন। ওকে, সাম ডিভাইডেড বাই এন মানে হচ্ছে, এখানে হচ্ছে সাম মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ ডেটা। ওকে, ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা। মানে ধরো তোমাকে আমি একটা কনসেপ্টটা দিয়ে বুঝাই, এটা গেলো ডেফিনেশন, এখান থেকে আমি কনসেপ্টে যাচ্ছি। ধরো বিরাট কোহলি খেলতে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাহ খুব ভালো কথা, চ্যাম্পিয়ন্স ট্রফি। ওকে, কে খেলতে গেছে? বিরাট কোহলি খেলতে গেছে। এবার বিরাট কোহলি প্রথম 4টা ম্যাচ খেলেছে। ঠিক আছে, প্রথম 4টা ম্যাচ খেললো এবং ধরো 1 2 3 4 এরকম করে দেখাচ্ছি। এই প্রথম 4টা ম্যাচে, প্রথম ম্যাচে রান করলো হচ্ছে, ধরে নাও তোমাদের 40 রানস। দ্বিতীয় ম্যাচে রান করলো ধরে নাও 24 রানস। তৃতীয় ম্যাচে রান করলো ধরে নাও 36 রানস এবং চতুর্থ ম্যাচে রান করলো 52 রানস। ওকে, এইবার এইবার অ্যাভারেজের যে কনসেপ্টটা আছে না, অ্যাভারেজের কনসেপ্টটা হচ্ছে কি, আমাকে বার করতে হবে যে বিরাট কোহলি যদি প্রতিটা ম্যাচে এমন একটা রান করতো যেটা প্রতি ম্যাচেই করতো, মানে সাপোজ ধরো, আমি তোমাদেরকে অঙ্কটা করে বুঝাচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। প্রথমে হচ্ছে এই 4টা ম্যাচের ক্ষেত্রে টোটাল কত বিরাট কোহলি রান করলো সেটাকে যোগ করো। ঠিক আছে, দেখো যোগ করলে বেরোবে 40 প্লাস 24 মানে 64, 64 আর 36 100, 100 প্লাস 52 দাঁড়াচ্ছে কত? 152। 152 হচ্ছে ওর টোটাল রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টোটাল কটা ম্যাচ খেলেছে ও? টোটাল কটা ম্যাচ? এখানে 1 2 3 4 মানে 4টে ম্যাচ খেলেছে। তাহলে ম্যাচ কটা? ম্যাচ হচ্ছে 4টে। ঠিক আছে, তাহলে এবার টোটাল যে রান আছে 120, এটাকে 4 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসছে যদি কাটাকাটি করি? 3 4 12, 4 8 32। ঠিক আছে, তাহলে দেখো অ্যাভারেজ হচ্ছে এইখানে 38। এবার স্যার তোমরা বলবে স্যার মানেটাই তো বুঝলাম না, কিন্তু আপনি অ্যাভারেজ বার করে ফেলুন। আগে করলাম, তারপর তোমাদেরকে ব্যাকে বুঝাচ্ছি যে অ্যাভারেজের কনসেপ্টটা কি। এবার দেখো আমাদের অ্যাভারেজ কত বেরোলো? 38। এই 38কে যখন আমরা অ্যাভারেজ বলছি, তার মানে হচ্ছে এইটা যদি বিরাট কোহলি 4টা ম্যাচে 38 করতো, তাহলেও ও সেম রানই করতো। এখানে যেমন দেখো 40 24 36 52 করার পরও ও টোটাল কত রান করেছে? 152 রান করেছে। তুমি ভালো করে দেখো, যদি প্রথম ম্যাচেও যদি ও 38 করতো, দ্বিতীয় ম্যাচে যদি 38 করতো, তৃতীয় ম্যাচে যদি 38 করতো, চতুর্থ ম্যাচে যদি 38 করতো, তাহলে ওর টোটাল কত আসতো? 152। তার মানে হচ্ছে 38 হচ্ছে এমন একটা সংখ্যা যার থেকে না কম দরকার না বেশি দরকার। 4টা ম্যাচে যদি ও 38 করে করেই করতো, তাহলে ও যত রান করেছে ঠিক তত রানই করতো। তার মানে অ্যাভারেজ দাঁড়ালো কি, বিরাট কোহলির সেই রান, না কম না বেশি, প্রতি ম্যাচে ও সেই রানটাই করে যাবে যেটাতে ও টোটালটা অ্যাচিভ করতে পারবে। আপাতত আশা করি এইটুকু অবধি তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে। এবার চলো তোমাদেরকে মেথডস গুলো বুঝাই, যে অ্যাভারেজ আমার কি কি মেথডসে বার করা যায়। এই মেথডস ধরি, অ্যাভারেজের বার করার জেনারেলি 3টে ফর্মুলা আছে। ফর্মুলা বলতে পারো, মেথডও বলতে পারো। একটা হচ্ছে বেসিক, প্রথমত এই বেসিকটা জেনারেলি কি হয়, টোটাল সামটা বার করে সলভ করতে হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, অ্যালিগেশন। অ্যালিগেশন যারা যারা করেছো তারা বুঝতে পারবে যে অ্যালিগেশন মেথডটা কি। যারা যারা জানো না, আমার এই ভিডিওটা ফলো করতে থাকো, তোমরা বুঝে যাবে যে অ্যালিগেশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়।
আর নেক্সট হচ্ছে একটা হচ্ছে অ্যাডভান্সডটাকে আবার অনেকে বলে ডেভিয়েশন মেথড। এই জিনিসটা কি, এই যখন অঙ্কটা আমি যখন করাবো তখন তোমাদেরকে ডেভিয়েশন মেথডটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বেসিকটা বুঝাই। আমি বুঝতে পারছি যে তোমাদের মাথায় ধোঁয়াশা কিছুটা রয়ে গেছে, অঙ্ক করলে ধোঁয়াশাটা তোমাদের কেটে যাবে। পজ করে অঙ্কটাকে পড়ো, আমি তারপর পড়াচ্ছি। The average age of 36 students in a class is 14 years. 36 students আছে, 14 years. When teacher's age is included to it, average increases by 1. What is the teacher's age? বাংলায় পড়ি, একটি ক্লাসে 36 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14। তাদের শিক্ষকের বয়স যখন জুড়ে দেওয়া হলো তখন তাদের বয়স 1 বেড়ে গেল। তাহলে শিক্ষকের বয়স কত? বোঝা গেল অঙ্কটা? একটা ক্লাসে 36 জন স্টুডেন্ট আছে, যাদের গড় বয়স 14। এইটা মানে কি? যেটা তোমাকে বিরাট কোহলির এক্সাম্পলটা দিয়ে যেটা আমি বুঝালাম, ক্লাসে স্টুডেন্ট আছে কয়জন? 36 জন। ওকে, এবার অ্যাভারেজ বয়স, গড় বয়স কত দিয়েছে? অ্যাভারেজ বয়স দিয়েছে 14। মানে 14 মানে ধরে নেওয়া হয়েছে যদি 36টা স্টুডেন্টের যদি সবার সমান বয়স হতো, না কারোর বেশি না কারোর কম, তাহলে কত বয়স হতো? 14। ক্লিয়ার? তাহলে এদের টোটাল বয়স কত? এটা হচ্ছে আমি বেসিক ফর্মুলা দিয়ে শেখাচ্ছি। এই অঙ্কটাকে প্রথমে আমি বেসিক দিয়ে শেখাচ্ছি। এই মেথডটা হচ্ছে বেসিক, ঠিক আছে? বেসিকের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হয়? সাম বার করে নিতে হয়। তাহলে আমাদের 36 জন স্টুডেন্ট আছে আর 14 করে বয়স হচ্ছে সবার গড়, ঠিক আছে? তাহলে আমার অ্যাকচুয়ালি টোটাল ওই ক্লাসের বয়স কত সেটা আমি বার করে নিয়েছি, ঠিক আছে? তাহলে 14 6 কত হয়? 84। 84 রইল 4, তাই তো? হাতে রইল 8, ঠিক আছে? 3 14 42 আর 8 যোগ করলে 50। এটা হচ্ছে কিন্তু আমার টোটাল ক্লাসের এজ। ক্লিয়ার হয়ে গেল? এবার কি বলছে? টিচারের বয়সটাকে যোগ করে দেওয়া হলো এরপরে। তা টিচারের বয়স যদি যোগ করে দেওয়া হয় তাহলে ক্লাসে 36 জনের পরিবর্তে কতজন হবে? এখানে কিন্তু একজন যোগ হয়ে যাবে। তাহলে কতজন হচ্ছে? তাহলে হয়ে গেল 37, ঠিক আছে? 37 হয়ে গেল ক্লাসের টোটাল জনসংখ্যা। এবং কি বলেছে তার জন্য কি হলো? অ্যাভারেজ কি হয়েছে? ইনক্রিজ হয়ে গেছে। কততে? 1-এ। তার মানে আগে ছিল কত? 14, এখন কত হয়ে যাবে? এখন হয়ে যাবে 15। তাহলে এটাকে করি মাল্টিপল 15, তাই তো? তাহলে এবার 15 সাথে 105, তাই তো? তাহলে 5 হয়ে গেল, হাতে রইল 10, 3 15 45 আর 10 55। তাহলে এইটা হয়ে গেল ফাইনাল, এইটা হয়ে গেল আমার ফাইনাল টোটাল এজ। এই যে টোটাল এজটা যে আমার চেঞ্জ হলো, সেটা কার জন্য চেঞ্জ হলো? টিচারের বয়সটা যোগ হলো বলে কিন্তু আমার টোটাল এই চেঞ্জটা আসলো। তাহলে যদি 555 এর থেকে যদি আমি 504 মাইনাস করে দিই তাহলেই আমার কি চলে আসবে? টিচারের বয়সটা চলে আসবে। তাহলে 555 থেকে যদি 504 মাইনাস করি কত আসছে? 51। তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমার টিচারের এজ। অপশন নাম্বার বি আমার অ্যান্সার। তা এইটা গেল হচ্ছে আমার বেসিক ফর্মুলা, যেখানে আমি কি করলাম? মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করে টোটাল বার করলাম, টোটাল থেকে আমি টোটাল মাইনাস করে দিলাম, তারপর সেখান থেকে টিচারের এজ বেরিয়ে গেল, রাইট? এটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার চলো তোমাদেরকে শেখাই অ্যালিগেশন। এটা কি প্রসেস? এটা কি মেথড? এটা হচ্ছে অ্যালিগেশন। ওকে, অ্যালিগেশনের ক্ষেত্রে প্রথমে কি কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় যেটা হচ্ছে আমার এক্সিস্টিং আছে, এক্সিস্টিং অ্যাভারেজ ধরে নাও, এখানে যেহেতু অ্যাভারেজ অঙ্ক করছে অ্যাভারেজ। তারপরে কি লিখতে হয়? চেঞ্জ। এখানে আমি অ্যালিগেশনটা কিভাবে লিখতে হয়, সেটআপটা কি সেটা দেখাচ্ছি। এখানে চেঞ্জের অ্যাভারেজ লিখলাম, ঠিক আছে? আর নিচে লিখলাম হচ্ছে ফাইনাল। ফাইনাল মানে হচ্ছে এত কিছু করার পর রেজাল্টটা কি আসলো। এইবার অঙ্কটা থেকে যদি ধরে ধরে মানে ভ্যালুগুলোকে বসাই, কি বসাতে পারবো? এক্সিস্টিং অ্যাভারেজ আমার কত আছে? এখানে 14, রাইট? তাহলে এখানে 14 বসিয়ে দিলাম। কোনো ডাউট নেই। চেঞ্জ, চেঞ্জটা কি হয়েছে? চেঞ্জটাই তো আমাদেরকে বার করতে হবে, কারণ কি চেঞ্জটাই হচ্ছে টিচারের বয়স, রাইট? তাহলে চেঞ্জ আমি জানি না, এখানে রেখে দিলাম এক্স। আর ফাইনাল কি হয়েছে? 14 থেকে 1 যোগ হয়ে গেছে, রাইট? 1 যোগ হয়ে গেছে, তাহলে কত হয়েছে? 15।
ক্লিয়ার? এবার অ্যালিগেশনের ক্ষেত্রে তোমরা যারা জানো যে এইটা থেকে এইটা বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে নাম্বার অফ এন্টিটিস বা নাম্বার অফ পিপল, তাদের রেশিও। তাহলে এখানে এক্স থেকে 15 মাইনাস করলে কি আসে? এক্স মাইনাস 15। আবার ঠিক এই দিকে আসলো তো, এবার এটা এবার উল্টো দিকে যাবে। উল্টো দিকে যদি যায় তাহলে 15 মাইনাস 14 হবে। তাহলে কত হবে? 1। এই যে দুটো রেশিও যে তৈরি হলো, এইটা এবং এইটা রেশিও হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ পিপল। আগে কত ছিল, এখন টোটাল নাম্বার অফ পিপল, যেটা চেঞ্জের ক্ষেত্রে নতুন যোগ হয়েছে। তো টোটাল নাম্বার অফ পিপল আগে আমার কত ছিল? এখানে এক্স মাইনাস 15 মানে হচ্ছে 36, এটা আমার আগে ছিল এই যে। আর চেঞ্জ, চেঞ্জ কতজন হয়েছে? মাত্র একজনই তো ঢুকেছে, শুধুমাত্র টিচারই তো ঢুকেছে। তাহলে এখানে একই রয়ে গেল। তাহলে কি আমরা বলতে পারি এখান থেকে কি আমরা এই সমাধানে আসতে পারি যে এদের মধ্যে রেশিও এক্স মাইনাস 15 ডিভাইডেড বাই 36 ইকুয়ালস টু কত? 1/1। ঠিক আছে, এবার এটাকে সমাধান করো। এক্স মাইনাস 15 ইকুয়ালস টু কত হচ্ছে? 36। তাহলে এক্স ইকুয়ালস টু 36 প্লাস 15 কত আসে? 51। দেখো আগের অঙ্কতে কত অ্যান্সার এসেছিল? 51। এই অঙ্কতে কত আসলো? 51। তাহলে আগের অঙ্কটা করেছিলাম আমরা বেসিক মাল্টিপ্লিকেশন করে, এই অঙ্কটা আমরা কি দিয়ে করলাম? এই অঙ্কটা করলাম আমরা অ্যালিগেশন দিয়ে। বোঝা গেল ব্যাপারটা? এইবার চলো নেক্সট, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মেথড বা অ্যাডভান্স মেথড, যে ক্ষেত্রে কি হয় আমাদের ক্যালকুলেশনের কোনো দরকারই পড়ে না, কিন্তু এই মেথডটা বোঝার আগে আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে। কি বুঝতে হবে? কনসেপ্ট বুঝতে হবে। ঠিক আছে, আমরা অ্যাভারেজের ক্ষেত্রে কি বুঝতে পেরেছি? যে কাউকে বেশি না, কাউকে কম না, একদম ইকুয়াল। সবাইকে যা দেব ইকুয়াল দেব, সবার যা ধরবো ইকুয়াল ধরবো। ঠিক আছে, এবার ধরে নাও সাপোজ একটা ক্লাসে আমি, এর মানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে, আর সাম মানে হচ্ছে টোটাল কতগুলো চকলেট ওই ক্লাসে আছে, আর অ্যাভারেজ মানে হচ্ছে প্রত্যেকজন কত করে পাবে, প্রত্যেকজন। আমি ধরে নিলাম যে একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, আর ওই ক্লাসে টোটাল 50টা চকলেট আছে। ঠিক আছে, এবার 50 থেকে যদি 50কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার কত অ্যাভারেজ আসছে? 10। এই 10-এর মানে কি? এই 10-এর মানে হচ্ছে ওই ক্লাসে কিন্তু কোনো ছেলে 10-এর বেশিও চকলেট পাবে না, 10-এর কমও চকলেট পাবে না, সবাই সমান সমান 10টা করে চকলেট পাবে। এটাই হচ্ছে অ্যাভারেজের মানে। ঠিক আছে, এইবার ধরো আরেকজন ছাত্র ওই ক্লাসে জয়েন করলো, সেও কি করলো? একজন ছাত্র জয়েন করলো মানে 1 প্লাস হবে, তাই তো? তার পকেটেও 10টা চকলেটই আছে। তাহলে অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে বার করে যদি আমি দেখি? 5 আর 1 6 হয়ে গেল, আর সাম কত হলো? 50 প্লাস 10 60। 60 কে যদি 6 দিয়ে ডিভাইড করো তাহলে আবার কত আসছে? 10। তাহলে দেখো প্রত্যেকজনের পকেটে তো আগে 10টা করে ছিলই, আরেকটা ছেলে যখন পকেটে 10টা করে আবার চকলেট নিয়ে আসলো, তখন অ্যাভারেজ কিন্তু চেঞ্জ হলো না, কেন কি সবাই সকলেই সমান সমান 10টা করে চকলেট পাচ্ছে, না কেউ বেশি পাচ্ছে না কেউ কম পাচ্ছে। এবার ধরো গল্পটা অন্য, যদি মুছে দিই, আমার চেঞ্জ করতে হবে ব্যাপারটা। এইবার ধরো আরেকজন স্টুডেন্ট আসলো, ওকে, একজন স্টুডেন্ট যোগ হলো, সেই স্টুডেন্টের পকেটে 22টা চকলেট আছে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ওই ক্লাসে তো কাউকে বেশি চকলেট দেওয়া যাবে না, কাউকে কম চকলেট দেওয়া যাবে না, রাইট? তাহলে এইবার ওদের অ্যাভারেজ দেখো কত আসছে? 5 আর 1 6, এই দিয়ে হয়ে গেল হচ্ছে 72। তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে, যদি 72কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 12। তাহলে এবার প্রশ্ন দেখো, প্রতিটা ছেলের পকেটে 10টা করে চকলেট ছিল, এটা এখানে এই অবধি তো কারো কোনো ক্লিয়ার মানে অসুবিধা তো নেই, সবারই ক্লিয়ার। এবার একটা ছেলে আসলো যার পকেটে 22টা চকলেট, প্রতিজনের পকেটে ছিল 10টা, কিন্তু নেক্সট যে ছেলেটা আসলো তার পকেটে আসলো 22টা। তাহলে ও কটা বেশি নিয়ে এসছে?
মাইনাস যদি 10 করি, ও 12টা বেশি নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কি, কোনো ছেলেকে তো বেশিও দেওয়া যাবে না, কোনো ছেলেকে কমও দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এই যে 12টা চকলেট এক্সট্রা হলো, সেই 12টা চকলেট কি করতে হবে, টোটাল যে আমরা এখন বর্তমানে স্টুডেন্ট, কারণ কি নতুন ছাত্র তো যোগ হয়েছে, 5জন আগে ছিল, এখন একজন যোগ হয়ে গেছে, 6জন। এই যে টোটাল এক্সট্রা যে 12টা চকলেট, এই 12টা চকলেট এই 6জনের মধ্যে ডিভাইড করে দিতে হবে সবাইকে সমান সমান দেওয়ার জন্য, বা আমাদের অঙ্কের ভাষায় অ্যাভারেজ বার করার জন্য। তাহলে 6জন স্টুডেন্ট আছে, 12টা এক্সট্রা চকলেট আছে, তাহলে 6 দুগুণে 12, প্রত্যেকজনকে যদি 2টো করে চকলেট বেশি দেওয়া হয়, তাহলে গিয়ে আমার সবাই সমান পাবে এবং অ্যাভারেজ আমার বেরিয়ে যাবে। তাহলে আগে ছিল 10, সেখান থেকে +2 করলাম, তাহলে হয়ে গেল 12। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আগের অঙ্কটা থেকে এটা বুঝতে পারলাম যে যেটা আমার অ্যাভারেজ আছে, আগের অঙ্কটা যেটা ছিল, যেটা আমার অ্যাভারেজ কত ছিল 10, সেই অ্যাভারেজটাই যদি আবার যোগ হয়, মানে ছেলেটা কি করেছিল, সেই আরেকটা ছেলে যে নতুন এসেছিল, সে 10টা চকলেটই পকেটে নিয়ে এসেছিল, তাহলে আমার অ্যাভারেজের কোনো চেঞ্জ হবে না। 10-এর জায়গায় যদি আরেকজন ছেলে যদি 10টাই নিয়ে আসে, মানে যেটা অ্যাভারেজ আছে সেটাই যদি আবার যোগ হয়, তাহলে নো চেঞ্জ। কিন্তু অ্যাভারেজের থেকে যদি বেশি কেউ চকলেট নিয়ে আসে, মানে অ্যাভারেজের থেকে যদি বেশি কোনো ডেটা বা ভ্যালু যোগ হয়, তাহলে এক্সেস যে ভ্যালুটা আছে এখানে যেরকম 12, সেটা কি হবে, টোটাল নাম্বার অফ এন্টিটিস, মানে টোটাল যে সংখ্যা আছে সেটাকে, সেটার মধ্যে বরাবর বরাবর ভাগ করে দেওয়া হবে। কেন কি কি অ্যাভারেজের নিয়ম হচ্ছে কেউ বেশি না কেউ কম না। ক্লিয়ার হলো? এইবার ধরো আরেকটা এক্সাম্পল নিই, যদি এরকম হয় যে, এখানে তো বেশির এক্সাম্পল দিচ্ছি, এবার মুছে দিই এটা। হুম, এবার যদি আরেকটা ছেলে আসলো, যার পকেটে মাত্র 4টে চকলেট আছে, ঠিক আছে? এইবার তো দেখো, যদি অ্যাভারেজ আমার সেম রাখতে হতো, তাহলে কি ওকে 10টা চকলেট আনতে হতো, ঠিক আছে? প্রতিটা ছেলের পকেটে 10টা আছে, ওকেও 10টা আনতে হতো, তাহলে কি হতো, সবাই 10টা 10টা করে পেতো, অ্যাভারেজ কোনো চেঞ্জ হতো না। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, ওই ছেলেটা 10টার বদলে কি এনেছে, 4টে চকলেট এনেছে, তাহলে ও অ্যাভারেজের থেকে, প্রত্যেকজনের পকেটে যে 10টা করে চকলেট আছে তার থেকে কত কম নিয়ে আসলো, ও কম নিয়ে এসছে কিন্তু -6, মানে ওর 6টা শর্টেজ আছে। এবার যেহেতু ছেলেটা কম নিয়ে এসছে, রাইট, ছেলেটা যখন কম নিয়ে এসছে, তো অন্যরা বেশি খাবে এই কম খাবে সেটা হবে না, অ্যাভারেজের ক্ষেত্রে সবাই সমান, কেউ বেশি না কেউ কম না। তাহলে এই যে শর্টেজ, এই যে 6টা যে আছে সেইটা সবার পকেট থেকে চকলেটটাকে নিয়ে সেটাকে মেলাতে হবে। তাহলে টোটাল এখন কয়জন আছে, 6জন আছে, শর্টেজ কটা করে আছে, একটা করে শর্টেজ আছে, তাহলে প্রতিজন থেকে কটা করে আসবে, একটা করে আসবে। তো যদি প্রতিজনের পকেট থেকে একটা করে চলে যায়, আগে ছিল 10টা করে, তাহলে এখন হয়ে যাবে 9টা। দেখো ক্যালকুলেট করো, এখানে তো 5 এক 6 হলো, এদিকে 50 আর 4 কত হলো, 54, 54কে 6 দিয়ে ভাগ করে দেবো, 9 আসলো। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যেটা আমার অ্যাভারেজ ভ্যালু আছে, এই যেটা আমার অ্যাভারেজ ভ্যালু আছে তার থেকে যদি নেক্সট কম ভ্যালু যোগ হয়ে যায়, তাহলে আমার অ্যাভারেজও কিন্তু কমে যাবে। কেন কমে যাবে, কারণ কি যে শর্টেজটা হচ্ছে সেটা কিন্তু বাকিদের থেকে টোটাল যত নাম্বার আছে সেখান থেকে কিন্তু অ্যাডজাস্ট হবে। বোঝা গেল? এইটা হচ্ছে ডেভিয়েশনের বেসিক কনসেপ্ট। এবার আমি এই এই যেটা ডেসক্রাইব করলাম সেটাকে আমি মুছে দিলাম, এটাকে অঙ্কটা এখন আমি করব। হুম, চলো শুরু করি। এটা কি মেথড, এটা হচ্ছে অ্যাডভান্স মেথড, ঠিক আছে, বাট ডেভিয়েশনও বলে অনেকে। এবার যেটা এতক্ষণ বুঝালাম সেই হিসাবে এই প্রশ্নটাকে একবার বুঝে দেখি। আমাদের কি দিয়েছে, আমাদের অ্যাভারেজ ইয়ার্স দিয়েছে 14 ইয়ার্স, রাইট? কতজন স্টুডেন্ট, 36 জন স্টুডেন্ট, মানে আমাদেরকে ধরে নিতে হবে আমাদের বেস অ্যাভারেজ হচ্ছে 14। এরপর টিচারের এজ আমার যুক্ত হলো এবং তাতে কি হয়ে গেল, অ্যাভারেজ আমার 1 বেড়ে গেল। এবার ধরো যেটা আমি আগের মানে যেটা আমি ডেসক্রাইব করলাম সেটাতে কি বুঝালাম, যে যদি টিচারের বয়স, 36 জন স্টুডেন্ট এখানে লিখে দিলাম, 36 জনের অ্যাভারেজ হচ্ছে 14, ঠিক আছে? এবার যে টিচারের বয়সটা হলো সেটা যদি 14ই হতো, তাহলে কি আমার অ্যাভারেজ পাল্টাতো? আমার অ্যাভারেজ কিন্তু পাল্টাতো না, একদমই পাল্টাতো না, যদি টিচারের বয়স 14 হতো। কিন্তু
আমার অ্যাভারেজ কিন্তু পাল্টে গেছে। আমার অ্যাভারেজ পাল্টে কত হয়েছে? 15 হয়েছে। তার মানে টিচারের বয়স, যে অ্যাভারেজ বয়স 14 আছে তার থেকে বেশি আছে, এবং যে এক্সট্রা বয়সটা টিচার নিয়ে এসছে সেটাতেই প্রতিজনের মধ্যে ভাগ হয়ে গেছে। কতজনের মধ্যে ভাগ হয়েছে? 36 প্লাস 1, কারণ কি টিচার এখন যোগ হয়ে গেছে, তাহলে টোটাল নাম্বার অফ এন্টিটিস কত হলো? 37। তাহলে টিচার 14-র উপরে যতটা এক্সট্রা বয়স নিয়ে এসছে সেটা এই 37 জনের মধ্যে ভাগ হয়ে গেছে, এবং 37 জনের মধ্যে ভাগ হওয়ার পর প্রতিজনের ভাগে কত করে পড়েছে? 15 বিয়োগ 14 মানে 1। প্রতিজনের ভাগে এক্সট্রা করে পড়েছে। তাহলে 37 জনের ভাগে টোটাল কতটা এক্সট্রা বয়স এসছে? যদি মাল্টিপল করে দিই 37, তার মানে এই যে এক্সট্রা, এই এক্সট্রাটা কার? 14-র উপরে যে এই 37 এক্সট্রা নিয়ে এসছে, এই 14-র সাথে 37 যোগ করলেই কিন্তু আমার ওই টিচারের বয়স বেরিয়ে যাবে। এই এক্সট্রাটা কিন্তু টিচারেরই এক্সট্রা বয়স। তাহলে 14 প্লাস 37 কত হচ্ছে? 51। দেখো এখানে কিন্তু ক্যালকুলেশনের কোনো প্রয়োজন পড়েনি। আগের প্রসেসগুলোতে দেখো কত রকমের ক্যালকুলেশন, এখানে তো ইকুয়েশনও বানাতে হলো, এখানে তো কতবার মাল্টিপ্লিকেশন করতে হলো, কিন্তু এখানে দেখো জাস্ট একটা কনসেপ্ট, যে টিচারের বয়স যদি 14 হতো তাহলে কিন্তু কোনো অ্যাভারেজ আমার চেঞ্জ হতো না। অ্যাভারেজ যখন আমার বেড়ে গেছে তার মানে টিচার 14-র থেকেও বেশি বয়স এই গ্রুপের মধ্যে অ্যাড করেছে। কতটা বেশি বয়স অ্যাড করেছে? যতটা বেশি বয়স অ্যাড করেছে তাকে 37 দিয়ে সমান ভাগে ভাগ করা হয়েছে, কেন কি অ্যাভারেজের নিয়ম হচ্ছে সবাইকে ইকুয়াল ইকুয়াল করে ধরতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 14 থেকে 15 হয়েছে, মানে প্রতিজনকে 1 করে এজ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে টোটাল কত বাড়ানো হলো? 37 জনের 1 করে এজ বাড়লে 37। এই 37 যে এক্সট্রা এজ কে নিয়ে এসছে? টিচার নিয়ে এসছে। তাহলে 14 সাথে যদি 37 যোগ করা তাহলে 51, এটাই হচ্ছে টিচারের এজ। এই বেসিক কনসেপ্ট যদি এটা বুঝে নেওয়া যায়, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। সেই জন্য অ্যাডভান্সটাকে কিন্তু তোমরা সেটা তো অবশ্যই প্র্যাকটিস করবে, সাথে কিন্তু অ্যাডভান্সটাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করি এইটুকু বোঝাতে পারলাম। অ্যাডভান্সটা নিয়ে তোমাদের একটু হলেও ধোঁয়াশা রয়ে গেছে আমি জানি, সেই কারণে আমার যে নেক্সট ক্লাস হবে সেই এই অ্যাডভান্স ক্লাসের উপরই হবে। ঠিক আছে, আমি আরও 2টো ক্লাস অ্যাডভান্সের উপরই করাবো তোমাদের কাছে, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে অ্যাভারেজটাকে কিভাবে অ্যাডভান্স দিয়ে চটজলদি মুখে করে দেওয়া যাবে, খাতা কলমও লাগবে না। ঠিক আছে, আজকের জন্য ক্লাস আমি এখানেই শেষ করলাম। কাইন্ডলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আসবো আবার নেক্সট অ্যাডভান্সের আরও 2টো ভিডিও নিয়ে।